আচ্ছা বলুন তো, ভারতে এমন কোন গ্রন্থ আছে যা পড়ে একজন বিজ্ঞানী পরমাণু বোমা আবিষ্কারের জন্য অনুপ্রাণিত হয়েছিল? তাছাড়া এমন কোন বই আছে যার মধ্যে লুকিয়ে আছে বলিউড থেকে শুরু করে ভারতীয় সংস্কৃতির প্রাণ? এটি এমন দুটি রত্ন যাদের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে ভারতের জ্ঞান ও সংস্কৃতির শতাব্দী প্রাচীন ভিত্তি। আর বর্তমানে এই দুটি পুঁথিকে নিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে তোলপাড়। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এত যুগ পর এই দুটি গ্রন্থ আবার আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে? আর কেনই বা ইউনেস্কো হঠাৎ এই গ্রন্থ দুটিকে অন্তর্ভুক্ত করলো তাদের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে? এর পেছনে কি নিছকই শ্রদ্ধার আবেগ, নাকি লুকিয়ে আছে একটি গভীর রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক বার্তা? আজকের এই ভিডিওতে আমরা সেই সত্যের উপর থেকে পর্দা উন্মোচন করব। কেন ইউনেস্কো এই গ্রন্থ দুটিকে অন্তর্ভুক্ত করলো তাদের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে? চলুন বোঝার চেষ্টা করি এবং এর কারণগুলো খোঁজার চেষ্টা করি। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এতে আপনার কোনো ক্ষতি বা টাকা খরচ হবে না, কিন্তু এটা আমাদের এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বুঝে নেওয়া যাক ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড প্রোগ্রামটা আসলে কি। 1992 সালে ইউনেস্কো এই উদ্যোগ শুরু করে পৃথিবীর গুরুত্বপূর্ণ লিখিত, মুদ্রিত ও দৃশ্যশ্রাব্য ঐতিহ্য সংরক্ষণের জন্য। উদ্দেশ্য ছিল যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে পৃথিবীর সাংস্কৃতিক ও জ্ঞানগত বিবর্তন। এবং এখনো পর্যন্ত এই রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে প্রায় 570টির বেশি দলিল ও পাণ্ডুলিপি, যার মধ্যে রয়েছে মৃতপ্রায় ভাষার দলিল, অতি প্রাচীন চিত্রিত পাণ্ডুলিপি এবং দার্শনিক গ্রন্থ। 2025 সালে এই তালিকায় প্রথমবারের মতো একসঙ্গে অন্তর্ভুক্ত হলো ভারতের দুটি গৌরবময় প্রাচীন সৃষ্টি, ভগবদ গীতা এবং নাট্যশাস্ত্র। এর মাধ্যমে মোট 14টি ভারতীয় নথি এখন ইউনেস্কোর এই মর্যাদাপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত। ভগবদ গীতা হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ, কিন্তু এর গুরুত্ব কেবল ধর্মীয় নয়, এটি দর্শন, মনোবিজ্ঞান, নৈতিকতা ও জীবন দর্শনের ক্ষেত্রেও অসামান্য। গীতা রচিত হয় মহাভারতের ভীষ্ম পর্বে, প্রায় খ্রিস্টপূর্ব 2য় বা 1ম শতকে। ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যেকার গভীর কথোপকথনে উঠে আসে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, ধর্ম, আত্মা ও ব্রহ্মাণ্ডের মৌলিক দর্শন। এটি একটি চিরন্তন লাইফ ম্যানুয়াল হিসেবে বিশ্বজুড়ে গৃহীত হয়েছে। গীতার প্রভাব শুধু ভারতেই নয়, বরং সমগ্র বিশ্ব জুড়ে। বর্তমানে গীতার অনুবাদ হয়েছে 80টির বেশি ভাষায়, যার মধ্যে ইংরেজি, ফার্সি, জার্মান, জাপানি, রুশ, আরবি উল্লেখযোগ্য। গীতা পড়েছেন অসংখ্য গুণী মানুষেরা, যেমন আলবার্ট আইনস্টাইন, কার্ল ইয়ং, মার্টিন লুথার কিং জুনিয়র, স্টিভ জবস প্রমুখ। স্টিভ জবস তো তার মৃত্যুর আগেও গীতা নিয়ে চিন্তন করতেন এবং তার শেষকৃত্যে অংশগ্রহণকারী প্রত্যেককে গীতা উপহার দিয়েছিলেন। পারমাণবিক বোমার জনক রবার্ট ওপেনহাইমার সংস্কৃত শিখেছিলেন শুধু গীতা পড়ার জন্য। প্রথম পারমাণবিক বিস্ফোরণের পর তিনি গীতার শ্লোক উল্লেখ করে বলেছিলেন, নাও আই এম বিকাম ডেথ, দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস, যা গীতার 11তম অধ্যায়ের 32 নম্বর শ্লোকের অনুবাদ। আইনস্টাইন বলেছিলেন, when I read the Bhagavad Gita and reflect about how God created this universe, everything else seems so superfluous. অর্থাৎ যখন আমি ভগবদ গীতা পাঠ করি এবং ভাবি কেমন করে ঈশ্বর এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তখন মনে হয় এর বাইরে সবই যেন অর্থহীন, তুচ্ছ। বর্তমানে গীতা নিয়ে গবেষণা হচ্ছে বিশ্বের 50টির বেশি বিশ্ববিদ্যালয়ে, যার মধ্যে হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, টোকিও ইউনিভার্সিটি উল্লেখযোগ্য। বিশ্বের বহু রাষ্ট্রনেতা, লেখক, দার্শনিক, এমনকি কর্পোরেট মেন্টররাও এই বইকে জীবন দর্শনের পথপ্রদর্শক হিসেবে মেনে নিয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার সঠিক দিশা দেখায়। ভগবদ গীতার জ্ঞান মানব জীবনের একমাত্র পথ, যেখানে পৃথিবীর সকল সমস্যার সমাধান লুকিয়ে আছে। কর্মফল নিয়ে ভগবান গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন,
অর্থাৎ আপনি যদি কোনো কাজের সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন। ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে। তাই ফলের আশা না করে কর্ম করে যাওয়া উচিত। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়, আর সময় প্রত্যেকের পরিবর্তন হয়। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ আরো বলেছেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, এই সংসারে আজ যা তোমার আছে গতকাল তা অন্য কারো ছিল, আগামীকাল সেটা অন্য কারো হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছো, আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে। বন্ধুরা, এরকম অসংখ্য বাণী আমাদের পথ চলতে শেখায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে তার টুইটে শুভেচ্ছা জানিয়েছেন এবং গীতা ও নাট্যশাস্ত্র ইউনেস্কোর তালিকায় স্থান পেয়েছে। এটি আমাদের জ্ঞান ও সংস্কৃতির প্রতি বিশ্বজুড়ে সম্মান। এগুলো যুগে যুগে মানুষকে শিক্ষা ও অনুপ্রেরণা দিয়ে আসছে। এবারে বলবো নাট্যশাস্ত্র নিয়ে। এটি শুধু একটি গ্রন্থ নয়, বরং প্রাচীন ভারতীয় শিল্প সংস্কৃতির সংবিধান বলা যায়। মহর্ষি ভরতমুনির রচিত এই শাস্ত্র খ্রিস্টপূর্ব 2য় শতকে রচিত হয় এবং এটি বিশ্বের প্রাচীনতম নাট্যতত্ত্ব গ্রন্থ। এতে রয়েছে 36টি অধ্যায় এবং 6000-এর বেশি শ্লোক, যা নাটক, সঙ্গীত, নৃত্য, সংলাপ, রসতত্ত্ব, কাহিনী গঠন, চরিত্র নির্মাণ, মঞ্চসজ্জা, এমনকি দর্শকের মানসিক প্রতিক্রিয়ার দিকটি পর্যন্ত বিশ্লেষণ করে। নাট্যশাস্ত্র অনুযায়ী 9টি মূল রস হল শৃঙ্গার, বীর, করুণ, রৌদ্র, হাস্য, ভয়ানক, বীভৎস, অদ্ভুত, শান্ত। আজকের ভারতীয় শাস্ত্রীয় নৃত্যরীতি ভারতনাট্যম, কত্থক, ওড়িশি, কুচিপুড়ি, মণিপুরি, মোহিনীআট্টম ও কথাকলি, এই সবই নাট্যশাস্ত্রের ভিত্তির উপর দাঁড়িয়ে। এমনকি আজকের বলিউড সিনেমা, থিয়েটার, ওয়েব সিরিজে আমরা নাট্যশাস্ত্রের কাঠামো ও রসতত্ত্বের প্রভাব স্পষ্টভাবে দেখতে পাই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে নাট্যশাস্ত্র আজ ভারত, নেপাল, শ্রীলঙ্কা, জাপান, আমেরিকা ও ইউরোপের বহু স্থানে পাঠ্য বিষয়। ইউনেস্কো নাট্যশাস্ত্রকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে গণ্য করেছে। ভারতীয় সংস্কৃতি, আত্মপরিচয় ও সৃজনশীলতার দুটি মহাশক্তি ভগবদ গীতা ও নাট্যশাস্ত্র আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং ভবিষ্যতের দিশা রূপে বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে চলেছে। এই দুই অমূল্য রচনাকে ইউনেস্কো যখন বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিল, তখন এটি কেবলমাত্র আন্তর্জাতিক প্রশংসা নয়, বরং আমাদের নিজেদের জন্য এক সতর্ক বার্তা হয়ে উঠল। কারণ ভারতের হাতে আছে পৃথিবীর প্রাচীনতম 50 লক্ষের বেশি পাণ্ডুলিপি, কিন্তু সেগুলোর বড় অংশ আজও অবহেলার শিকার। ডিজিটাল আর্কাইভ নেই, সংরক্ষণের উপযুক্ত পরিবেশ নেই এবং সবচেয়ে বড় কথা, জনগণের মধ্যে এই ঐতিহ্য সম্পর্কে সচেতনতার অভাব প্রকট। গত 60 বছরে ভারতে প্রায় 200টি ভাষা হারিয়ে গেছে, যেগুলোর সঙ্গে হারিয়ে গেছে সেই ভাষায় লেখা অগণিত ঐতিহাসিক দলিল। ভারত সরকার ইউনেস্কোর এই স্বীকৃতিকে গর্বের মুহূর্ত হিসেবে ঘোষণা করেছে, কিন্তু এই গর্ব তখনই পূর্ণতা পাবে যখন আমরা নিজেদের ঐতিহ্যকে শুধুমাত্র উৎসবে নয়, দৈনন্দিন জীবনের অংশ করব। 2023 সালের এক রিপোর্ট অনুযায়ী ভারত সরকার প্রতি বছর প্রত্নতত্ত্ব এবং সংরক্ষণ খাতে মোট ব্যয় করে দেশের মোট বাজেটের মাত্র 0.07%। এই পরিসংখ্যানই দেখিয়ে দেয় আমরা কতটা পিছিয়ে আছি। তাহলে আমাদের সামনে একটাই প্রশ্ন, আমরা কি নিজেদের শিকড়কে যথাযথভাবে চিনি? আমাদের নতুন প্রজন্ম কি জানে তারা কত বড় একটা জ্ঞান ভাণ্ডারের উত্তরাধিকারী? তারা যদি আজ নাট্যশাস্ত্রকে না চেনে, না জানে, তবে আগামী দিনে আমাদের ইতিহাস কোন পথে যাবে? আজ গীতা ও নাট্যশাস্ত্র ইউনেস্কোর তালিকায় স্থান পেয়েছে, কাল হয়তো চাণক্য নীতিশাস্ত্র, অর্থশাস্ত্র বা সুশ্রুত সংহিতা এই জায়গা পাবে। কিন্তু তার জন্য প্রয়োজন আমাদের সচেতনতা এবং উদ্যোগ।
বন্ধুরা, এই ভিডিওটি কেবল দুটি গ্রন্থের স্বীকৃতির খবর নয়, বরং আমাদের ভবিষ্যতের দিশার কথা। এখন সময় এসেছে আমাদের দায়িত্ব নেওয়ার। কারণ ইউনেস্কো যখন বলে প্রিজার্ভিং মেমোরি ইজ প্রিজার্ভিং আইডেন্টিটি, তখন সেটি কেবল আর্কাইভের কথা নয়, সেটি একটি জাতির আত্মপরিচয়ের কথা। তাই আসুন ইতিহাসের এই পাতা কেবল পড়েই না, বাঁচিয়ে তুলি। আমরা আমাদের দায়িত্ব পালন করি, একে সংরক্ষণ করি। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।